হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় সেমিস্টার 2। সেখান থেকে বাছাই করা কিছু অর্গানিকের প্রশ্ন আমি আমার একটা ছাত্রকে বলেছিলাম যে সিলেক্টিভ কিছু প্রশ্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলতে, যেগুলো বেসিক্যালি আটকাচ্ছে। তা বিশেষ করে ছেলেটা খুবই ভালো আর কি, তার কয়েকটা প্রশ্ন আটকেছে, সেই প্রশ্নগুলোই নিয়েই আমি আজকে আলোচনা করব। তা আমি বিশ্বাস করি যে এই প্রশ্নগুলো অনেকেরই কিন্তু আটকাবে আর কি। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই যে প্রশ্নগুলো আছে আমার কাছে, প্রশ্নগুলো কিন্তু আটকাতে পারে। এখানে কিন্তু একটু কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন আছে। চলো তাহলে শুরু করি আর কি। তাহলে প্রথম প্রশ্ন, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে একটা ডাই আইন আছে, পেন্টা ডাই আইন আছে এখানে, অন 3 ডাই আইন, পেন্টা অন 3 ডাই আইন। এই যৌগের দেখো দুটো বন্ড মার্ক করা আছে, একটা এ একটা বি। এখানে বলছে এ আর বি এর মধ্যে বন্ধন দৈর্ঘ্যের তুলনা করো। তা চলো আগে স্ট্রাকচারটাকে এঁকে নিই। দেখো এইরকম একটা এইরকম একটা যৌগ, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি নামকরণ করো পেন্টা অন 3 ডাই আইন, এরকম কিছু একটা হবে আর কি। তা এইবার এখানে বলেছে যে এই বন্ধনটাকে, কোন বন্ধনটাকে এ কোনটাকে বি বলছে একটু দেখে নিই। হ্যাঁ, এ আর বি, এটাকে এ আর এটাকে বি হিসেবে মার্ক করেছে, ঠিক আছে। তাহলে এই যে বন্ধনটা, তাহলে আগে আমরা এখানে যে কার্বনগুলো আছে না, সেই প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশনটাকে বোঝার চেষ্টা করি। দেখো এই কার্বনের আন্ডারে দুটো পাই বন্ড, তাহলে এটা sp হাইব্রিডাইজ। এই কার্বনও তাই, দুটো পাই বন্ড, তার মানে এটা sp হাইব্রিডাইজ। আচ্ছা, এই কার্বনটাও sp হাইব্রিডাইজ, এই কার্বনটাও sp হাইব্রিডাইজ। আবার এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, তাই তো। এইবার দেখো, তোমরা জানো যে কার্বন sp3, কার্বন sp3 এর বন্ড লেন্থ সব থেকে বেশি হয়। তারপর কার্বন sp2, কার্বন sp2, কার্বন sp, কার্বন sp। এইটা কিন্তু বন্ড লেন্থ। যদি আমি বলি কার্বন কার্বন বন্ড লেন্থ, বন্ড লেন্থ, কার্বন লেন্থ, কার্বন কার্বন যে বন্ড লেন্থ। যদি কার্বনটা sp3 হয়, দুটো কার্বন, তাহলে তাদের বন্ড লেন্থ সব থেকে বেশি হয়। অর্থাৎ তোমরা জানো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ সব থেকে বেশি। তারপরে কার্বন কার্বন ডাবল বন্ড, মানে দুটো কার্বনই sp2 হাইব্রিডাইজ, সেটা মিডিল। আর কার্বন sp হাইব্রিডাইজ দুটো কার্বনই, অর্থাৎ সেটা হচ্ছে তোমার এস ক্যারেক্টারটা বৃদ্ধি পেলে বন্ড লেন্থটা কমে যায় আর কি, বন্ড লেন্থটা কমে যায় আর কি, ট্রিপল বন্ড বেসিক্যালি। তা এইখানে যেটা বলা হয়েছে এ, ঠিক আছে, যেটা এ, সেইখানে যে দুটো কার্বন, সেই দুটো কার্বন দেখো এইরকম গেট আপ আছে। এইটা তো এই বন্ড, তাহলে এর গেট আপটা এইরকম। তাহলে এটাও এসপি, এটাও এসপি, তাই তো, ক্লিয়ার। এটাও এসপি, দুটোই এসপি। আর যেটা বি এর গেট আপ আছে, এটা এসপি হলেও এটা কিন্তু sp3, তাই তো। তাহলে এইখানে কিন্তু বন্ড লেন্থটা একটু বাড়বে, তাই তো। একটা কার্বন sp3 হাইব্রিডাইজ, এইভাবেও কিন্তু ভাবা যেতে পারে। এটা কিন্তু রেজোনেন্স দিয়েও ভাবা যেতে পারে। রেজোনেটিং স্ট্রাকচার রাখতে হবে, যেহেতু ডাই আইন সিস্টেম, এখানেও রেজোনেন্স হবে। শুধুমাত্র একটা পাই বন্ড কিন্তু কনজুগেশনে পার্টিসিপেট করে। আমরা জানি ট্রিপল বন্ড মানে দুটো সিগমা, সরি একটা সিগমা দুটো পাই, তাই তো। ট্রিপল বন্ড মানে কিন্তু একটা সিগমা দুটো পাই, তাই তো। তাহলে এই যে দুটো পাই, এই দুটো পাই কিন্তু কনজুগেশনে পার্টিসিপেট করে না কোনো একটা পার্টিকুলার ট্রিপল বন্ডের, একটা পাই কিন্তু কনজুগেশনে পার্টিসিপেট করে, ঠিক আছে। তাহলে এইখানে মাথায় রাখতে হয়, সেটা একটা আলাদা স্পেক্ট, ওইভাবে বলা যেতে পারে। তবে আমি মনে হয়েছে এইভাবেও বলা যায় এইখান থেকে। তাহলে এইখানে বন্ড লেন্থ যদি বলা হয়, তাহলে
বন্ড লেন্থ যদি আমরা বলি, তাহলে কোনটা বন্ড লেন্থটা বেশি হবে? অবভিয়াসলি বি এর বন্ড লেন্থটা বেশি হবে, জানি, ঠিক আছে? তাহলে হায়ার দ্য এস ক্যারেক্টার, এটা মাথায় রাখবে, হায়ার দ্য এস ক্যারেক্টার, হায়ার এস ক্যারেক্টার অফ হাইব্রিডাইজড অরবিটাল, তাহলে হায়ার এস ক্যারেক্টার অফ হাইব্রিডাইজড অরবিটাল, আমি আর এই কথাগুলো লিখলাম, lower will be the bond length, সেই জন্য দুটো কার্বন sp হয়ে যাচ্ছে, যেখানে এস ক্যারেক্টারটা বেশি সেখানে বন্ড লেন্থটা কমে যাচ্ছে, এখানেই প্রমাণ। তাহলে এইখানে সেই জিনিসটা কনসিডার করলেই আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে বন্ড লেন্থটা, ঠিক আছে? আচ্ছা চলো তারপরেরটাই যাই, ঠিক আছে? আর একটা রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করা যায়, যেটা বলছিলাম, রেজোনেন্স দিয়ে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে রেজোনেটিং স্ট্রাকচার রাখতে হবে, কনজুগেটেড ডাই আইন সিস্টেম এটা, কিন্তু এটা মাথায় রাখবে একটা ট্রিপল বন্ড মানে সেখানে একটা সিগমা দুটো পাই আছে, দুটো পাই কিন্তু মানে একটা পার্টিকুলার ট্রিপল বন্ডে দুটো পাই কিন্তু কনজুগেশনে পার্টিসিপেট করবে না, যে কোনো একটা কিন্তু কনজুগেশনে পার্টিসিপেট করবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কথাটার মানে বুঝিও ভালো করে, উল্টো পাল্টা মানে করবে না একটা পার্টিকুলার কথা আর কি। চলো নেক্সট। আচ্ছা এখানে একটা কম্পাউন্ড দিয়েছে, তার ইউপ্যাক নাম বলেছে আর কি, ঠিক আছে? চলো শুরু করি। এই জিনিসটাকে আগে জিনিসটাকে এইরকম দিয়েছিল, আচ্ছা একবার একটু দেখে নিই, ঠিক আছে। বন্ধন রেখা সংকেত আঁকা আছে এটা, এই তাহলে এইটাকে একটু ভেঙে আঁকার চেষ্টা করি আর কি। Cl CH2 CH2 C C double bond O CH3 C double bond O CH double bond CH2, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ভেঙে আঁকলে এইটাকেই ভেঙে আঁকলে এরকম পাই আর কি। এবার দীর্ঘতর শৃঙ্খলটাকে খুঁজে বের করতে হবে, যেটা মেন ফাংশনাল গ্রুপ, সেই মেন ফাংশনাল গ্রুপটা যেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা সূচিত হয়, সমস্ত কিছু ভাবতে হবে এখানে। তা সেইটা যদি ভাবা হয় তাহলে আমরা এই কার্বন থেকে নাম্বারিংটা স্টার্ট করতে পারি। এখানে কিটো ফাংশনাল গ্রুপ আছে, তাই তো? তাহলে 1 2, এখানে কিন্তু একটা হাইড্রোজেন, 3 4 5 6, তাহলে এইটা হয়ে গেল একটা প্রতিস্থাপক, দেখো লক্ষ্য করুন, এইটা হয়ে গেল কিন্তু একটা প্রতিস্থাপক। এখানেও সেই এইভাবে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 5 6, তাহলে এই যে গ্রুপটা, এটা দেখো ইথাইল গ্রুপের একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে ক্লোরিন দ্বারা, তাহলে আমরা এটাকে ক্লোরো ইথাইল গ্রুপ বলতে পারি, ক্লোরো ইথাইল গ্রুপ, তাহলে এটা একটা প্রতিস্থাপক। এইবার এখানে দেখো এটা কিন্তু কিটোন যৌগ, তাই তো? ডাইওন মানে দুটো সিও আছে, ডাইওন। এবার এটার কটা কার্বন আছে মূল চেনে সেই অনুযায়ী এ করতে হবে আর কি। তাহলে আগে প্রতিস্থাপকটা সেটা কত নম্বর পজিশনে আছে? 3 নম্বর কার্বনে আছে, দেখো। তাহলে এটা কি ইথাইল নয়, ক্লোরো ইথাইল, তাহলে 3 ক্লোরো ইথাইল, ক্লোরো ইথাইল। আচ্ছা কটা কার্বন মূল কার্বন? 6টা, তাহলে হেক্স। ইন আছে দেখো 6 নম্বর 5 নম্বর কার্বনে, 5 নম্বর কার্বনে ইন, তাহলে 5 ইন
হেক্স 5 ইন 2 আর 4 পজিশনে ওন, তাহলে 2,4 ডাই ওন। ঠিক আছে, তাহলে এইরকমভাবে লিখতে পারো, বাংলায় লিখে দিই 3 ক্লোরো ইথাইল, 3 ক্লোরো ইথাইল হেক্স 5 in 2,4 ডাই ওন, ডাই ওন কিটোন, তাই নামে শেষে ওন যুক্ত হয়। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেছে জলীয় দ্রবণে ক্ষারকীয়তার ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নর্মালি যদি জলীয় দ্রবণ না বলে যে কোনো অ্যাপ্রোটিক সলভেন্ট বলতো, তাহলে শুধুমাত্র প্লাস আই এফেক্ট দিয়ে জিনিসটা ব্যাখ্যা হতো, শুধুমাত্র প্লাস আই এফেক্ট। হায়ার দ্য প্লাস আই এফেক্ট, হায়ার উইল বি দ্য বেসিসিটি। কিন্তু এখানে জলীয় দ্রবণ বলেছে মানে শুধু প্লাস আই এফেক্টটা কিন্তু বেসিসিটিটাকে গভর্ন করছে না, এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের একটা রোল আসবে। তা চলো শুরু করি। এটা ক্লাস 12-এর জন্য খুব ইম্পর্টেন্ট আর কি, বা জয়েন্টের জন্য প্রচুর পড়ে এমসিকিউতে এটা। দেখো, প্রথমেই বলে রাখি, অ্যামোনিয়া আছে, মিথাইল অ্যামিন আছে, এটা 1 ডিগ্রি অ্যামিন, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন, CH এটা 2 ডিগ্রি মানে সেকেন্ডারি অ্যামিন, আর CH3N এটা 3 ডিগ্রি টারশিয়ারি। ঠিক আছে, এবার দেখো নর্মালি যদি অ্যাপ্রোটিক সলভেন্ট হতো, অ্যাপ্রোটিক সলভেন্ট হলে কি হতো নর্মালি, প্লাস আই এফেক্ট, আমি এটা লিখে দিই, প্লাস আই এফেক্ট যত বেশি থাকবে তত বেসিসিটি বেশি হবে। নর্মালি যদি এই অ্যামোনিয়াটাকে ভাবা হয়, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি যত বেশি হবে তত ডোনেটিং অ্যাবিলিটি বেশি হবে, তাই তো? তাহলে এইখানে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে প্লাস আই এফেক্ট আছে, তাহলে প্লাস আই এফেক্ট থাকার জন্য নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি বেড়ে যাচ্ছে, ফলে ডোনেটিং অ্যাবিলিটি বেড়ে যাচ্ছে, তাহলে তার কিন্তু বেসিসিটি বেড়ে যাচ্ছে, তাই তো? এটা অ্যাপ্রোটিক সলভেন্টে সত্যি ছিল, কিন্তু অ্যাকুয়াস সলভেন্টে কি হবে? ইন অ্যাকুয়াস সলভেন্ট তাহলে এইখানে যদি অ্যাপ্রোটিক সলভেন্ট হতো তাহলে অ্যামোনিয়ার থেকে 1 ডিগ্রির বেশি হতো, আবার 1 ডিগ্রির থেকে 2 ডিগ্রির বেশি হতো, আর 2 ডিগ্রির থেকে আবার 3 ডিগ্রির বেশি হতো যদি অ্যাপ্রোটিক সলভেন্টে বা গ্যাসিয়াস ফেজে আমরা এটার বেসিসিটি বলতাম। হায়ার দ্য প্লাস আই এফেক্ট, হায়ার উইল বি দ্য বেসিসিটি। কারণ যত প্লাস আই এফেক্ট বেশি হবে তত কিন্তু নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি বেশি হবে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি যত বেশি হবে তত কিন্তু ডোনেটিং অ্যাবিলিটি বেশি হবে। ইলেকট্রন পেয়ার ডোনেটিং অ্যাবিলিটি বেশি, তার বেসিসিটি বেশি, লুইস বেসিসিটি বেশি আর কি। তাই অ্যাকুয়াস সলভেন্টে কি হয়, অ্যাকুয়াস সলভেন্টে হাইড্রোজেন বন্ডিং হয়। এবার হাইড্রোজেন বন্ডিংটাকে ব্যাখ্যা করার জন্য যেটা দেখতে হয়, আমরা জানি আর এক ব্রন্স-স্টেট-লাউরি কনসেপ্টে বলতে পারি কোন একটা বেস, তার মানে তার কিন্তু একটা অ্যাসিড থাকবে, সেটাকে আমরা কি বলি, অনুবন্ধী অ্যাসিড। তাহলে বেসের হয় অনুবন্ধী অ্যাসিড। তাহলে ধরো সাপোজ CH3NH2, CH3NH2, তাহলে CH3NH2 এর যদি এটা যদি বেস হয় তাহলে এর কনজুগেট অ্যাসিড, এটাকে একটু ভেঙে দেখাই, এইটা হবে কনজুগেট অ্যাসিড। তাহলে কোনো একটা বেসের কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি যত বাড়ে, এখানে এই যে হাইড্রোজেন বন্ডিংগুলো হবে, তাই তো? এই হাইড্রোজেন বন্ডিংটা হবে, তাহলে দেখবে যে 1 ডিগ্রির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের টেন্ডেন্সি সব থেকে বেশি 1 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের দিক থেকে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হচ্ছে তত বেসিসিটি বেশি হচ্ছে, সেটা হচ্ছে 1 ডিগ্রির বেশি। আবার প্লাস আই এফেক্টটাও তো এখানে প্রযোজ্য। তাহলে গ্যাসিয়াস
মিডিয়াম বা অ্যাপ্রোটিক সলভেন্টে শুধুমাত্র প্লাস আই এফেক্টটা প্রযোজ্য, কিন্তু অ্যাকোয়াস সলভেন্টে দুটো এফেক্টই প্রযোজ্য, প্লাস আই এফেক্টটাও প্রযোজ্য, প্লাস আই এফেক্টের জন্য টারশিয়ারির বেশি হচ্ছে। আর হাইড্রোজেন বন্ডিং অর্থাৎ কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিটাকে যদি আমরা ভাবি, সেই অনুযায়ী কিন্তু কার বেসিসিটি বেশি হচ্ছে, সেটা 1 ডিগ্রি। তাহলে এই যে দুটো এফেক্ট, এই দুটো এফেক্টের ফলে আলটিমেট যেটা রেজাল্ট দাঁড়ায়, দুটো এফেক্টের একটা যুগ্ম কারণে যে যেটা দেখা আলটিমেটলি যেটা হয় সেকেন্ডারি জিতে যায়, তারপরে প্রাইমারি, তারপরে টারশিয়ারি, তারপরে অ্যামোনিয়া। তাহলে এখানে কিন্তু প্লাস আই এফেক্ট প্লাস হাইড্রোজেন বন্ডিং, সেই হাইড্রোজেন বন্ডিং দিয়ে কি ব্যাখ্যা করা হচ্ছে, স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড, সিএ মানে কনজুগেট অ্যাসিড অফ দ্যাট বেস। তাহলে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি যত বেশি হবে তাহলে তত বেসের বেসিসিটি বেশি হবে, তাই তো? তাহলে এখানে প্লাস আই এফেক্ট এবং হাইড্রোজেন বন্ডিং দুটোই প্রযোজ্য হচ্ছে অ্যাকোয়াস সলভেন্ট মানে জলীয় দ্রবণে। তাহলে সেই জন্য কিন্তু আলটিমেট যে অর্ডার, এইখানে কিন্তু উত্তরটা হবে এটা, এখানে এটা ক্লাস 12-এর বইতেও আছে, 11-এর বইতেও কিন্তু অল্প করে আছে, দেখবে বক্সের মধ্যে ছোট করে আছে, আমি আমার স্টুডেন্টদের দাগিয়ে দিয়েছি, সেখানে অত ব্যাখ্যা ট্যাখ্যা নেই, ছোট করে বলা আছে, কিন্তু এখানে ডিটেলস ব্যাখ্যাটা ক্লাস 12-এর বইতে পাবে আর কি। ক্লাস 12-এর নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আছে একদম ডিটেলসে অ্যামিন সেকশানে, ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা তারপরের প্রশ্ন দেখি। আচ্ছা এটা একটা ফেমাস প্রশ্ন, টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন আর জাস্ট 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করা হয়েছে ডয়টেরিয়াম দিয়ে, হাইড্রোজেনের আইসোটোপ আর কি। তা এখানে অনেকে যেটা ভাবতে পারে আর কি, আমি একটু একে দেখাই আর কি, এটা CD3 এটা এরকম। আচ্ছা এইবারে এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন, নটা আলফা হাইড্রোজেন আছে, তাই তো? তাহলে এখানে 3টে প্লাস আই এফেক্ট। এইবার যদি কেউ যদি প্লাস আই এফেক্ট ভাবে, প্লাস আই এফেক্ট ভাবার থেকে আমার যেটা মনে হয় হাইপার কনজুগেশন, কারণ প্লাস আই এফেক্টের থেকে হাইপার কনজুগেশন কিন্তু মাস মোর এফেক্টিভ, তাই তো? সেই জন্য হাইপার কনজুগেশন দিয়ে যদি কেউ ভাবে, তাহলে এখানেও হাইপার কনজুগেশন হবে, কিন্তু হাইপার কনজুগেশন লেস এফেক্টিভ, এখানে মোর এফেক্টিভ হাইপার কনজুগেশন, মোর এফেক্টিভ হাইপার কনজুগেশন হবে, মোর এফেক্টিভ হাইপার কনজুগেশন, এখানে লেস এফেক্টিভ হাইপার কনজুগেশন হবে, ঠিক আছে? হাইপার কনজুগেশন, তাহলে লেস এফেক্টিভ হাইপার কনজুগেশন কেন? কারণ দেখো এখানে হাইড্রোজেনের থেকে ডয়টেরিয়ামের সাইজ বড়, বাল্কি গ্রুপ, তাহলে এই যে হাইপার কনজুগেশনটা হবে সেটা কিন্তু এফেক্টিভলি হবে না। এইখানে যেমন 9টা হাইপার কনজুগেশন হচ্ছে, আমরা যদি এইভাবে দেখাই, একটা হাইড্রোজেনকে ভেঙে, এই যে হাইপার কনজুগেশন, এই যে স্ট্রাকচারগুলো দিচ্ছে হাইপার কনজুগেটিং, এরকম আরও যে 8টা হাইড্রোজেন আছে তাদের সাথে হবে। কিন্তু এইখানে এই যে এটা যখন ডি, এই যে ডির আকার বড় হওয়ার জন্য হাইড্রোজেনের তুলনায় অত কিন্তু ভালোভাবে হাইপার কনজুগেশনটা অত ভালোভাবে হতে পারে না। এইখানে হাইপার কনজুগেশনটা লেস এফেক্টিভ,
ঠিক আছে, এখানেও হাইপার কনজুগেশন হবে কিন্তু হাইপার কনজুগেশনটা লেস এফেক্টিভ, এখানে মোর এফেক্টিভ হাইপার কনজুগেশন। তাহলে এফেক্টিভ হাইপার কনজুগেশন হলে কি হবে, স্টেবিলিটি অবভিয়াসলি স্টেবিলিটি এর বেশি হবে। এটা বইতে পাবে তোমরা, এটা কিন্তু 11-এর বইতে অতিরিক্ত প্রশ্নতে পাবে আর কি। দাগাই আমি আমার স্টুডেন্টদের বইতে দাগিয়ে দাগিয়ে আমাকে প্রত্যেক বছর দাগিয়ে দাগিয়ে এইসব জিনিসগুলো হয়ে গেছে আর কি, ছোটস্থ হয়ে গেছে, চোখের সামনে ভাসে। তাই তো প্লাস আই এফেক্ট দিয়ে ব্যাখ্যা করার দরকার নেই, কারণ প্লাস আই এফেক্ট এখানে মানে অতটাও মানে এফেক্টিভ না, তার থেকে মোর এফেক্টিভ হচ্ছে এখানে হাইপার কনজুগেশন। এবার সেই হাইপার কনজুগেশন দেখা যাচ্ছে দুজনের মধ্যে আবার দুরকম, একজনের ক্ষেত্রে বেশি এফেক্টিভ, একজনের ক্ষেত্রে কম এফেক্টিভ। তাহলে যার ক্ষেত্রে হাইপার কনজুগেশনটা বেশি এফেক্টিভ তার স্টেবিলিটি বেশি হবে, সিম্পল জিনিস। যত বেশি হাইপার কনজুগেশন তত বেশি স্টেবিলিটি, সিম্পল। আচ্ছা চলো, দেখো এইগুলো কিন্তু গুছিয়ে লিখে আসতে হবে আর কি। আচ্ছা, ভিনাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক ইথাইল ক্লোরাইড অপেক্ষা কম হয় কেন? আচ্ছা, এটা একদম ক্লাস 12-এর প্রশ্ন, তবে বেসিক রেজোনেন্স কনসেপ্ট দিয়ে প্রশ্নটা। ভিনাইল ক্লোরাইড, আগে ইথাইল ক্লোরাইডটা বলি। দেখো এটা ইথাইল ক্লোরাইড, এখানে তড়িৎ ঋণাত্মকতা যদি বলি, ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি দেন কার্বন, তাহলে এই যে বন্ধনের সমযোজী বন্ধনের ইলেকট্রন যোগ ক্লোরিন দিকে সরবে, তাহলে ক্লোরিন ডেল মাইনাস কার্বন ডেল প্লাস। তাহলে এইখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য ইলেকট্রনের যে সরণ, তার জন্য যে ডাইপোল মোমেন্টের দিক, সেটা কোনটা, কার্বন থেকে ক্লোরিনের দিকে, এটাকে বলা হয় মিউ সিগমা, সিগমা বন্ধনে এটা। আচ্ছা একটাই। আচ্ছা এইবার যখন ভিনাইল ক্লোরাইড, এরও তাই একই রকমভাবে মিউ সিগমাটা আছে, এইদিকে ক্রিয়া করছে, মিউ সিগমাটা এইদিকে ক্রিয়া করছে, কিন্তু এখানে একটা অ্যাডিশনাল এফেক্ট আছে। দেখো ক্লোরিনের মাথায় 3টে লোন পেয়ার, আর লোন পেয়ারটা কিন্তু পাই বন্ডের সাথে কনজুগেশনে আছে, এখানে কিন্তু রেজোনেন্স হবে। তাহলে রেজোনেন্স হলে মাইনাস সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড প্লাস। তাহলে এই যে রেজোনেন্সের জন্য এই দিকেও একটা কিন্তু ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হলো, যেটাকে বলা হচ্ছে মিউ পাই। ঠিক আছে, এইদিকে হচ্ছে মিউ পাই। তাহলে মিউ নিট এইখানে, এই যে 2 নম্বর ক্ষেত্রে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে মিউ নিট ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মিউ নিট কী হবে, মিউ সিগমা মাইনাস মিউ পাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র মিউ সিগমা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে মিউ সিগমা মাইনাস মিউ পাই। তাহলে কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে তো মিউ নিটটাই মিউ সিগমা, তাছাড়া তো আর কিছু নেই ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে। আর ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে মিউ নিটটা মিউ সিগমা মাইনাস মিউ পাই। তাহলে মিউ পাইয়ের মান তো নন জিরো, তার মানে এখান থেকে স্পষ্টত ডাইপোল মোমেন্ট, এখান থেকেই বলা যায় ডাইপোল মোমেন্ট কিন্তু কার বেশি হবে, ইথাইল ক্লোরাইড এর বেশি হবে দেন ভিনাইল ক্লোরাইড। একদম রেজোনেন্স কনসেপ্টটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মিলেমিশে একাকার। ঠিক আছে, আচ্ছা বেনজাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন AgNO3 দ্রবণ যোগ করলে, মানে বেনজাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিনে AgNO3 দ্রবণ যোগ করলে কি ঘটবে, কারণ সহ ব্যাখ্যা করো। মানে ইন্ডিভিজুয়ালি বেনজাইল ক্লোরাইডে AgNO3 দেওয়া হচ্ছে, ক্লোরোবেনজিনে AgNO3 দেওয়া হচ্ছে, কি হবে দেখো। দেখো বেনজাইল ক্লোরাইড মানে এইটা, এখানে AgNO3 দেওয়া হবে, আর এখানে ক্লোরোবেনজিন, এখানে AgNO3 দেওয়া হবে, এখানে AgNO3 দেওয়া হবে। এখানে নো হোয়াইট পিপিটি অফ AgCl, AgCl এর কোনো হোয়াইট প্রেসিপিটেট আসবে না এখানে। আর এখানে কি হবে, AgCl এর কিন্তু একটা হোয়াইট
প্রেসিপিটেট আসবে। তার মানেটা হলো এই যে এখানে ওখান থেকে এইটা প্লাস সিএল মাইনাস উৎপন্ন হয়। কেন এটা উৎপন্ন হতে পারছে বেনজোইল কার্বোক্যাটায়ন? কারণ এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাই। আমি যদি দেখাই রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্টেবিলিটি পাই। এরকম অনেক রেজোনেটিং স্ট্রাকচারে রাখা যেতে পারে। আমি একটা এঁকে থেমে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম আরো হবে, কিন্তু এইখানে সিএলটা বেরোতে পারে না। এখানে কেন সিএল বেরোতে পারে না? এখানেও রেজোনেন্স হয়, কিন্তু রেজোনেন্সটা হওয়ার জন্য এখানে যেমন রেজোনেন্সটা হওয়ার জন্য কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি বাড়িয়ে দিল, এটা স্টেবল। কেন স্টেবল? ডিউ টু রেজোনেন্স। আর এইখানে এই সিএল বন্ধনটাই তো ভাঙতে পারবে না, সিসিএল যে বন্ড, সিএল মাইনাস বেরোতে পারবে না, কারণ এখানে ক্লোরোবেনজিন রেজোনেন্স করবে, ক্লোরিনটা বেনজিন বলয়ের সাথে রেজোনেন্স করবে, ফলে এই যে সিসিএল বন্ধনটা পার্শিয়ালি দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করবে। এভাবে চলতে থাকবে আর কি, এরকম করে ডট ডট ছেড়ে দেবে। সেই জন্য এই যে কার্বন ক্লোরিন বন্ড এইটা কিন্তু ভাঙবে না এখানে এই ক্ষেত্রে, কারণ কি এই বন্ধনটা রেজোনেন্সের মাধ্যমে পার্শিয়াল দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করছে, ফলে সিএল মাইনাস বেরোবে না। সিএল মাইনাস না বেরোলে কোনো এজি প্লাসের সাথে ওটা কম্বাইন করে এজিসিএল তৈরি করতে পারবে না, আর এজিসিএল তৈরি হলে জলে অদ্রাব্য, সেই জন্য ওটা প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, ওটা তো স্প্রিংলি সলিউবল সল্ট, সেই জন্য ওটা প্রেসিপিটেট পড়ে যায় আর কি, এজিসিএল। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? তাই তো, তাহলে এখানে এজিসিএল এর কোনো ক্লোরোবেনজিনের সাথে AgNO3 বিক্রিয়ায় এজিসিএল এর কোনো প্রেসিপিটেট পাওয়া যায় না, কিন্তু বেনজাইল ক্লোরাইডের সাথে AgNO3 বিক্রিয়ায় এজিসিএল এর কিন্তু প্রেসিপিটেট পাওয়া যায়, কারণ বেনজাইল ক্লোরাইডের থেকে আমরা মোট স্টেবল কার্বোক্যাটায়ন বেনজাইল কার্বোক্যাটায়ন পাই, ফলে সহজে সিএল মাইনাসটা বেরাই আর কি। সিএল মাইনাসটা বেরালে এজি প্লাসের সাথে কম্বাইন করে এজিসিএল এর প্রেসিপিটেট করে, কিন্তু ক্লোরোবেনজিনের ক্ষেত্রে রেজোনেন্সের জন্যই দেখা যায় যে সিসিএল বন্ধনটা পার্শিয়াল দ্বিবন্ধন চরিত্র লাভ করে, তার ফলে ওই বন্ধনটা সহজে ভাঙে না। ক্লোরিনটা না বেরোলে কি করে এজিসিএল এর প্রেসিপিটেট পড়বে? একদম সিম্পল লজিক। ঠিক আছে, এটা গুছিয়ে লিখে আসতে হবে, এইগুলো দেখাতে হবে প্লাস গুছিয়ে লিখে আসতে হবে। আচ্ছা, একই রকম একটা কারণে একটা জিনিস হবে আর কি, সেইটা এটা দিয়েছে PHCl মানে ক্লোরোবেনজিন আর কি। পিএইচ বলতে C6H5 কে বোঝায়, CH3Cl সহজে আদর বিশ্লেষিত হয় কেন? একই রকম ভাবে আর কি এই জিনিসটা, এই যে PHCl, এই PHCl মানে কিন্তু ক্লোরোবেনজিনটাই, এটাই অ্যাকচুয়ালি এটা ক্লোরোবেনজিন। বেনজিন বলা হয়, ফিনাইল রিংটাকে ফিনাইল গ্রুপ, বেনজিন বলা হয় ফিনাইল গ্রুপ। পিএইচ মানে C6H5, পিএইচ মানে অ্যাকচুয়ালি মনে রাখবে এটা C6H5। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর এখানে বলেছে যে CH3Cl, তাহলে এটা বলেছে আদর বিশ্লেষণ হয় না, তাহলে এখানে NOH দিলে রিয়াকশন হবে না, কিন্তু এখানে NOH দিলে যেহেতু SN2 রিয়াকশন হবে, OH উৎপন্ন করবে, তাই তো? তাহলে কেন? কারণ এখানে এই CCl বন্ধনটা সহজে ভাঙে, CCl বন্ধনটা সহজে ভেঙে যায়, কারণ এখানে SN2 অ্যাটাক হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়, নিউক্লিওফাইল OH মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করে, CCl বন্ধনটা সহজে ভাঙে। আর এখানে CCl বন্ধনটা ভাঙবে না, কেন ভাঙবে না? ডিউ টু রেজোনেন্স, এটা কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে যাচ্ছে। এই যে আগেরটার মতো দেখা যাচ্ছে যে এইটা কিন্তু ডিউ টু রেজোনেন্স পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করে, এটা রেজোনেন্স হাইব্রিড ডাকলে দেখবে যে ওটা পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার লাভ করছে, ফলে ওইটা CCl বন্ধনটা ভাঙবে না আর কি।
এইখানে যে কার্বন ক্লোরিন যে বন্ধন, এই কার্বন ক্লোরিন বন্ধনটা ক্লোরোবেনজিনের ক্ষেত্রে ভাঙবে না, ফলে এখানে কোনো আদ্র বিশ্লেষণ সহজে হবে না। সেই জন্য আদ্র বিশ্লেষণ করার জন্য আরও অনেক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেঞ্জিন বলয়ে ঢুকিয়ে তারপরে এ করা হয়, সেটা আছে পরবর্তী ক্লাস 12-এ আছে আর কি, সেমিস্টার 3-তে আছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনসে। আচ্ছা গেল, এগুলোকে গুছিয়ে লিখে আসতে হবে। আচ্ছা, ফেনল আম্লিক কিন্তু ইথানল প্রশম কেন, একদম রেজোনেন্স দিয়ে, রেজোনেন্স যে বুঝবে এগুলো একদম খুবই সহজ। ফেনল আম্লিক কিন্তু ইথানল প্রশম কেন, রেজোনেন্সের জন্য। দেখো ফেনল, এটা ফেনল, ফেনলের ক্ষেত্রে যেটা হয় কি এখানেও কিন্তু রেজোনেন্স হয়। রেজোনেন্সটা একটু দেখাই। তারপর এখান থেকে দুটো লোন পেয়ার অক্সিজেনের মাথায়, এই একটা আর এই একটা লোন পেয়ার। আচ্ছা তাহলে রেজোনেন্স হাইব্রিডটা আর কি দেখবে, যেটা হাইব্রিডটা দেখতে হবে, রেজোনেন্স হাইব্রিড ফেনলের রেজোনেন্স হাইব্রিডটা দেখতে হবে। এখানে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা মাইনাস, অর্থোপেরা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি পায়, ডেল্টা প্লাস, তাহলে অক্সিজেনের মাথায় ডেল্টা প্লাস। তাহলে এই যে অক্সিজেনের মাথায় ডেল্টা প্লাস হওয়ায় এই যে OH বন্ধনটা, এই বন্ধনটার ইলেকট্রন জোর অক্সিজেনের দিকে সরে যাবে, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় ডেল্টা পজিটিভ, তাই তো? তাহলে সেটা আনস্টেবল, তাহলে অক্সিজেন সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে কীভাবে, OH বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টানবে। তাহলে OH বন্ধনের ইলেকট্রন যদি নিজের দিকে টানে তাহলে এই বন্ধনটা কি হয়ে যাবে, পোলার হয়ে যাবে, আর এটা পোলার হয়ে যাওয়া মানে সহজে H+ বেরোবে, সেই জন্য এটা আম্লিক, সেই জন্য ফেনল অ্যাসিডিক। আর ইথানলের ক্ষেত্রে যদি বলি C2H5OH, এখানে C2H5 মানে ইথাইল গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট আছে, তাহলে প্লাস আই এফেক্ট থাকলে OH যে বন্ধন, সেই বন্ধনের যে অক্সিজেনটা তার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে ওর OH বন্ধনের দিকে লোভ দেখাবে না, ফলে সহজে H+ বেরোবে না, ঠিক আছে? তাহলে সেই জন্য এটা কিন্তু নিউট্রাল প্রসম, ঠিক আছে? তাহলে ফেনল কিন্তু আম্লিক আর ইথানল কিন্তু প্রসম, এই জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে ডিউ টু রেজোনেন্স। তাহলে OH বন্ধন যদি পোলার হয়, তাহলে OH বন্ধন পোলার হলে সহজে H+ বের করে দেবে, তাহলে সে অ্যাসিডিক হবে আর কি। আর OH বন্ধন যদি পোলার না হয় তাহলে সহজে H+ বের করবে না, তাহলে সে আম্লিকতা শো করবে না। তুলনামূলক আলোচনা এখানে আর কি। অ্যাসিডিক অ্যাসিড আর মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, একদমই সহজ প্রশ্ন, এটা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ব্যাখ্যা হবে। অ্যাসিডিক অ্যাসিড, এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে পড়ে, অ্যাসিডিক অ্যাসিড আর মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। সেই একই গল্প, OH বন্ধন যত পোলার হবে তত সহজে H+ বেরোবে। তাহলে দেখো এখানে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাহলে এইটার কি আছে, প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট থাকলে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে,
তাহলে অক্সিজেন আর OH বন্ধনের দিকে সেই অর্থে বেশি লোভ দেখাবে না, লোভ দেখাবে কিন্তু বেশি লোভ দেখাবে না। আর এইখানে ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট আছে ক্লোরিনের, তাহলে ক্লোরিনের যদি মাইনাস আই এফেক্ট থাকে তাহলে ইলেকট্রন টেনে নেবে, ফলে এখান থেকে ইলেকট্রন টান খাবে, যেই টান খাবে তখন অক্সিজেনের দিক থেকে দেখো ইলেকট্রন টেনে নিলে অক্সিজেন তখন পাগল হয়ে গিয়ে OH বন্ধনের দিকে লোভ দেখাবে, OH বন্ধনটা পোলার হয়ে যাবে, আর এই যে OH বন্ধনটা পোলার হয়ে যাচ্ছে যার ফলে সহজে H প্লাসটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একদম। তাহলে যত বেশি মাইনাস আই এফেক্ট থাকবে তত অ্যাসিডের, কোনো একটা অ্যাসিডের মধ্যে যত বেশি মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ থাকবে তত তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কোনো একটা অ্যাসিডের মধ্যে মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ যত বেশি থাকবে তত তার অ্যাসিডিটি বেশি বেড়ে যাবে, আর কোনো একটা অ্যাসিডের মধ্যে যত বেশি প্লাস আই এফেক্টওয়ালা গ্রুপ থাকবে তত অ্যাসিডের অ্যাসিডিটি কমে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি কিন্তু মাইনাস আই এফেক্টের জন্য বেড়ে যায়, তাহলে হায়ার minus I effect, higher will be the acidity, এটা কিন্তু মাথায় রাখো। হায়ার দ্য মাইনাস আই এফেক্ট অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি থাকবে, তাই তো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বাড়বে তত অ্যাসিডিটি, নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন অ্যাসিড যত বেশি হবে তত অ্যাসিডিটি বাড়বে, এটা কিন্তু মাথায় রাখো। ক্লিয়ার? আচ্ছা, ভালো করে পড়ো, এটা কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট থেকে প্রশ্ন আসেই, প্রশ্নগুলো খুবই বেসিক, বিশাল কঠিন তাও না, কিন্তু একটু ভাবনা চিন্তার বোঝার আছে, অর্গানিকটা ঠিকঠাক করে না পড়লে কিন্তু হবে না। আচ্ছা, এখানে দেখো, এখানে বেসিক্যালি বলেছে যে দুটো স্ট্রাকচার আছে, সেই দুটো স্ট্রাকচারের কোনোটাই টোটোমেরিজম দেখাবে না, এখানে আর একটা স্ট্রাকচার দিতে হবে, সেই স্ট্রাকচারটা দিলে সেই স্ট্রাকচার দেখাবে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা টোটোমেরিজম দেখাবে। আর এই দুটো কেন দেখাবে না তার কারণ হচ্ছে ব্রেডস রুল মাথায় রাখবে, ব্রেডস রুলটা মাথায় রাখবে। আর যদি আলফা হাইড্রোজেন না থাকে, তাহলে কিন্তু টোটোমেরিজম শো করবে না। ফাংশনাল গ্রুপের রেসপেক্টে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই পাশে মানে নিচের দিকে দুটো পিএইচ আছে হাইড্রোজেনের পরিবর্তে, ফিনাইল গ্রুপ আছে, তাহলে ব্রিজ পজিশনটাকে ভাববে না, কারণ ব্রিজ পজিশনে অ্যাকর্ডিং টু ব্রেডস রুল, আমি বলে দিই, অ্যাকর্ডিং টু ব্রেডস রুল ব্রিজ হেড কার্বনে কখনো ডাবল বন্ড হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ ব্রিজ হেড কার্বনটা কখনো sp2 হাইব্রিডাইজ হতে পারে না, এরকম বলছে ব্রেডস রুল। তাহলে ব্রিজ হেড পজিশনে ডাবল বন্ড হতে পারে না, এটা ব্রেডস রুল। এটার জন্য প্রথম যৌগটা দেখাবে না টোটোমেরিজম, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আলফা হাইড্রোজেনও থাকছে না এবং ব্রেডস রুল, এই দুটো কারণেই কিন্তু দেখাবে না। তাহলে এইখানে যে দুটো যৌগ আছে সেই দুটো যৌগের কোনোটাই কিন্তু টোটোমেরিজম শো করবে না, ল্যাক অফ আলফা হাইড্রোজেন বা বিকজ অফ ব্রেডস রুল কি বলছে, ব্রিজ হেড কার্বনে কখনো ডাবল বন্ড হতে পারে না, ব্রিজ হেড কার্বনে ডাবল বন্ড মানে খুবই আনস্টেবল, তার মানে সেটা কখনো হতে পারে না, এরকম ব্রেডস রুল বলে একটা আছে রুল। ঠিক আছে, তা জয়েন্টের ব্যাচে করিয়েছি ডিটেলসে ব্রেডস রুল কাকে বলে আর কি, ব্রেডস রুল কি আর কি, এক্সাম্পল দিয়ে করানো হয়েছে আর কি। তার মানে এইখানটাই এখানে আলফা হাইড্রোজেন বলতে এইখানে একটা এখানে একটা, তাহলে এইখানে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে টোটোমেরিজম করতে যাই তাহলে এই ব্রিজ হেড পজিশনে ডাবল বন্ড চলে আসবে, সেটা সম্ভব না অ্যাকর্ডিং টু ব্রেডস রুল। আচ্ছা, এইখানে ব্রেডস রুলটা অনুসারে হবে না ঠিকই, কিন্তু এইখানে তো আলফা হাইড্রোজেন নেই, পিএইচ ব্লক করে আছে, তাহলে এটাও টোটোমেরিজম হবে না। টোটোমেরিজম যেটার হবে আর কি, টোটোমেরিজম হবে এটার, এখানে আর একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ইনক্লুড করতে ভুলে গেছে রায় মার্টিনের ওই সেটের যে প্রশ্নটা হয়েছে, যেখান থেকে ও তুলেছে প্রশ্নটা, এখানে নো টোটোমেরিজম, এখানেও নো টোটোমেরিজম। অবশ্যই এখানে যে টোটোমেরিজমের কথা বলেছে কিটোএনল টোটোমেরিজম, তাহলে এখানে কিন্তু এই আলফা হাইড্রোজেন পরমাণু থাকার জন্য ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এটা কিন্তু কিটোএনল টোটোমেরিজম হবে, কিটোএনল টোটোমেরিজম শো করবে।
ঠিক আছে, তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে, আর ব্রিজ হেড পজিশনে, ব্রিজ হেড পজিশন, ধরো এই যে রিজিড কম্পাউন্ডগুলো এখানে, এই যে কার্বন আর এই কার্বন, এগুলোকে বলা হয় ব্রিজ হেড কার্বন। তাহলে ব্রিজ হেড কার্বনে কখনো ডাবল বন্ড থাকতে পারে, ব্রিজ হেড কার্বনটা sp2 হাইব্রিডাইজ হবে না বলছে, তাই তো? এটা ব্রেডস রুল, ঠিক আছে। 1924 সালে ব্রেডস রুল এসেছিল, আর 2024 সালে অ্যান্টি ব্রেডস রুল এসে গেছে পৃথিবীতে। তো যাই হোক, ওসব নিয়ে আমাদের আলোচনা না, এখানে কিন্তু এই অপশানটা দিতে ভুলে গেছে, এই অপশানটা দিলে এই উত্তর হবে। আর ওইখানে যদি ওই প্রশ্নই করে থাকে, এই দুটোই যৌগই থাকে, তাহলে দুটোরই কোনোটিই কিন্তু টটোমেরিজম দেখাবে না, নো টটোমেরিজম, নো টটোমেরিজম, এই দুটো যৌগ। আর এই অপশানটা দিলেই তাহলে টটোমেরিজমটা শো করতো আর কি, আলফা হাইড্রোজেন থাকার জন্য, ঠিক আছে। আচ্ছা, লাস্ট সম্ভবত, হ্যাঁ, আচ্ছা, C2H5OH এটাকে গাঢ় H2 করে দেওয়া হয়েছে। আচ্ছা চলো শুরু করি, এগুলো করতে আমার খুবই ভালো লাগে। ইথানল, তাই তো, CH3, এটাকে একটু ভেঙে লিখি, CH3CH2OH, এটাকে গাঢ় H2SO4 দেওয়া হচ্ছে, টেম্পারেচারটা 170, তাহলে অন্তঃআণবিক নিরুদন হবে, ইন্ট্রা মলিকুলার ডিহাইড্রেশন হবে, অন্তঃআণবিক নিরুদন বিক্রিয়া ক্লাস 10 থেকে পড়ছো এটা, তাহলে কি হবে, ইথিলিন উৎপন্ন হবে জল বেরিয়ে গিয়ে। আচ্ছা, তাহলে এটা পাওয়া গেল, একটা পাওয়া গেল। তারপরে ব্রোমিন CCl4 দেওয়া হচ্ছে, ব্রোমিন CCl4, এটা তারপরে ব্রোমিন CCl4, ব্রোমিন CCl4। আচ্ছা, এটাও ক্লাস 10 পড়া হয়েছে, অসম্পৃক্তির পরীক্ষা। তাহলে পাই বন্ড উঠে গিয়ে দুটো পজিশনে ব্রোমিন ঢুকে যাবে, 1,2 ডাইব্রোমো ইথেন, এটা বি। আচ্ছা, তারপরে KOH ইথানল, বাহ, তাহলে KOH ইথানল, তার মানে এলিমিনেশন রিয়াকশন, E2 রিয়াকশন হবে। এটা বেসিক্যালি ডিহাইড্রোহ্যালোজিনেশন, ডিহাইড্রোব্রোমিনেশন, এখানে হ্যালোজেনটা ব্রোমিন, তাই ডিহাইড্রোব্রোমিনেশন, এটা দুবার হবে। তা বেসিক্যালি এটা দুবার হলে, দুবার যদি হয়, ডিহাইড্রোব্রোমিনেশন যদি দুবার হয়, তাহলে আলটিমেটলি দেখবে অ্যাসিটিলিন তৈরি হবে, দুবার হবে এটা। আচ্ছা, তারপরে এটা সি, তারপরে কপার নল 600 ডিগ্রি, তারপরে এখানে বলেছে কপার নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কপার নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কি হয়, সাইক্লাইজেশন হয়, তাহলে বেনজিন উৎপন্ন হয়, বেনজিন উৎপন্ন হয়, এটা হবে ডি। আচ্ছা, তারপরে কি বলেছে দেখা যাক, তারপরে বলেছে ডি না রে, এখানে অ্যারোটা ডি থেকে হবে না, এখানে অ্যারোটা হবে সি থেকে, কারণ বেনজিনের সাথে না, ওটা অ্যালকাইনের সাথে বিক্রিয়া, সি থেকে অ্যারোটা হবে, ভুল দিয়েছে অ্যারো, বইতে দিলে বইতে ভুল দিয়েছে, আর যদি ও অ্যারো দিতে ভুল করে তাহলে ও দিয়েছে, তাহলে এটা সি থেকে অ্যারোটা হবে। 1% HgSO4, 20% H2SO4, জল যোজন বিক্রিয়া, একদম ফেমাস বিক্রিয়া, এই বিক্রিয়া কিন্তু আসবে 11-এ, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে এটা দিলে জল যোজন হবে। তো জল যোজন হলে এখানে যেহেতু সিমেট্রিক, তাহলে মার্গনিক সূত্র ভাবার দরকার নেই, একটা পাই বন্ড তুলে দিয়ে একটা কার্বনে OH, একটা কার্বনে H। এবার কিটো ইনল টটোমেরিজম হবে, ইনল ফর্ম থেকে কিটো ফর্মে যাবে, আনস্টেবল, আনস্টেবল, এটা আনস্টেবল, টটোমেরিজম হবে, টটোমেরিজম হলে CH3 C ডাবল বন্ড O CH, CH3 C ডাবল বন্ড O H,
অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড হলো। এবার এখানে দেওয়া হয়েছে দেখলাম জিঙ্ক অ্যামালগাম HCl, মানে ক্লিমেনসেন বিজারণ, সিওটা কি হয়ে যায়, CH2 হয়ে যায়, ক্লিমেনসেন বিজারণ মানে হাইড্রোজেন ঢুকবে, অক্সিজেন বেরিয়ে গিয়ে দুটো হাইড্রোজেন ঢুকবে, কারো HCl, তাহলে কী হবে ক্লিমেনসেন বিজারণ, তাহলে এটা হয়ে যাবে ওই যে কী হয় ক্লিমেনসেন বিজারণে সিওটা CH2 হয়ে যায়, তাহলে এখানে CH2 হয়ে গেলে CH3 হয়ে যাবে, দ্যাট ইজ ইথেন, ঠিক আছে। তাহলে অ্যাসিটালডিহাইড থেকে কিন্তু আমরা ইথেন পেলাম ক্লিমেনসেন বিজারণ করে, ঠিক আছে। তাহলে ওখানে কিন্তু যে স্টুডেন্ট করেছে সে টুকতে ভুল করেছে হয়তো, বা ওখানে ওই ডাইমার্টিনে এটায় অ্যারোটা ভুল দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক আছে, সেটা কিন্তু সি থেকে অ্যারোটা হবে, এই যে SO4টা সিতে দেওয়া হবে, নট ডিতে, ঠিক আছে, অটোমেরিজিম। তাহলে এই হচ্ছে গল্প আর কি, এটা কিন্তু এম অটোমেরিজিম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে ই। পরীক্ষার সময় সবসময়, আমি তো এখানে প্র্যাকটিসের জন্য করলাম, পরীক্ষার সময় খুব ক্লিনলি সিকুয়েন্সিয়ালি পরপর লিখে লিনিয়ারলি রিয়াকশানটা লিখে তারপরে কোনটা কি সেটা আলাদা করে লিখে দেবে, এটা এই, বিটা এই, সিটা এই, ডিটা এই, ঠিক আছে। আর তো প্রশ্ন নেই, এটাই ছিল, থ্যাংক ইউ। তাহলে এইগুলো প্র্যাকটিস করো, কারো যদি কোনো এখানে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো, বা কোনো একটা প্রশ্নে যদি ভিন্ন মত পোষণ করো আমাকে জানাতে পারো, আমিও ভাবনা চিন্তা করে দেখব। এটা লার্নিং প্রসেস সবারই জন্য, মাস্টার হয়ে গেছি মানে সব কিছু জেনে গেছি তা না, ঠিক আছে। স্টুডেন্টদের কাছে আমরা শিখি, আমি অন্তত শিখি, আমি জানি না অন্য টিচাররা কী করে, আমার ভালো লাগে এটা, সেই জন্য ডিফারেন্ট কিন্তু মতামত কিন্তু অলওয়েজ ওয়েলকাম, ডিফারেন্ট ভাবনা চিন্তা অলওয়েজ ওয়েলকাম। এবার সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, চেষ্টা করতে হবে, এটাই, এই যে তুমি ভাবছো সেটাই অনেক, ভাবাটাই ইম্পর্টেন্ট এখানে, ভুল ভাবলে সেটাকে শুধরে নিতে হবে, আর ঠিক ভাবলে তো তুমি অনেকটাই এগিয়ে গেলে আর কি, ঠিক আছে। সেই জন্য যে কোনো মতামত সেটা ঠিক হোক ভুল হোক অলওয়েজ ওয়েলকাম, কমেন্ট করো, ইনকোয়ারি থাকলে কমেন্ট করে জানাও, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো কমেন্টে। আর সামনেই পরীক্ষা খুব ভালো করে দাও, আমার আগের বছরের কিছু লেকচার আছে সেখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর করে দেওয়া আছে, সেগুলো ভালো করে করো, দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, পরীক্ষা ভালো হবে, সবাই ভালোভাবে পাশ করে যাবে, তো অনেকে যারা ভালো ছেলেমেয়ে তারা তো ভালো নাম্বার পেয়েই পাশ করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হবে, কথা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, থ্যাংক ইউ।